আমন্ত্রণ সব খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবিয়া স্মৃতি। বাংলাদেশের আকাশে হিজরি 1447 সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামী 28 মে বৃহস্পতিবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভা শেষে আনুষ্ঠানিক এই সিদ্ধান্ত এবং তারিখে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের আকাশের প্রথম চাঁদ দেখা গেল কক্সবাজারে। এর মাধ্যমে গণনা শুরু হলো হিজরি 1447 সনের পবিত্র জিলহজ মাসের। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন কায়কোবাদ এই সিদ্ধান্ত জানান। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে, আলহামদুলিল্লাহ। এমত অবস্থায় আগামী 5 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ 12 মে 19 মে 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে 1447 হিজরি সালের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। ধর্মমন্ত্রী জানান, দেশের অন্তত 21টি জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 28 মে বৃহস্পতিবার সারা দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। আগামী 10 জিলহজ 1447 হিজরি 14 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ 28 মে 2026 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, তাম দুনিয়ার মুসলমানকে নেক আমল করার তৌফিক দান করুন। দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্শো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। সরকার দলীয় সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের ঠিক কিভাবে কোন এলাকাতে কাজ করতে হবে সেই বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সরকার দলীয় সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সেলিমা রহমান বলেছেন, জাতি দল যেন ঐক্যবদ্ধ থাকে, প্রধানমন্ত্রী ঠিক সেভাবেই কাজ করতে বলেছেন। প্রধানমন্ত্রীর অঙ্গীকার এবং পরিকল্পনা বাস্তবায়নে সংরক্ষিত আসনের এমপিদের সহায়ক ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়েছে। এ সময় নারীর ক্ষমতায়নে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন সেলিমা রহমান। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দু একজনের কথা বলেছি যে কিছু সমস্যা মানে কিভাবে কাজ করবে, কি হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা আগামীতে কাজ করব। জনকল্যাণমূলক কাজের কারণে সরকারের উপর জনগণের আশার সঞ্চার হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সেই আস্থা নষ্ট করতে কিছু রাজনৈতিক দল নানা বিদ্রূপ করলেও জনগণকে টলাতে পারছে না। প্রধানমন্ত্রী তার বাবার পথ অনুসরণ করে দেশকে স্বয়ং সম্পূর্ণ করার চেষ্টা করছেন। এছাড়া জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন রিজভী আহমেদ। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির স্বপ্নদ্রষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আগামী 30 মে তার 45তম শাহাদাত বার্ষিকী। দিনটি উপলক্ষে দলীয় কর্মসূচি ঠিক করতে সোমবার সকালে নয়াপল্টনে অনুষ্ঠিত হয় বিএনপির যৌথ সভা। সভায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতারা যোগ দেন। সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতার স্মরণে 25 মে থেকে 1 জুন দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ 8 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। 31 মে রবিবার বেলা 2টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে যে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয়, সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। 30 মে ভোর 6টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। ওই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন।
দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে বলা হয়, ক্ষমতা আসার পর থেকেই সরকার প্রধানের একের পর এক কর্মসূচি বাস্তবায়ন দেখে জনমনে আস্থা তৈরি হয়েছে। পিতার পথ ধরেই তিনি আবারও এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। আজকে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের কথা বলছেন, নানা ধরনের এটিকে ডাইভার্ট করার জন্য, বিকৃত করার জন্য কথা বলছেন। কিন্তু আজকে জনগণের মধ্যে যে আশার আলো ছড়িয়েছে, জনগণের মধ্যে যে আস্থার তৈরি হয়েছে, সেইটাকে তারা টলাতে পারছেন না। এই কারণে নানা বিদ্রূপ করছেন। এর আগে সকালে বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। জানাজায় অংশ নেন মরহুম সিনহার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিলুপ্ত নয় এলিট ফোর্স র্যাবের জন্য নতুন আইন করার কথা ভাবছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এতে করে বাহিনীটির স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও নিশ্চিত হবে বলে মনে করেন তিনি। দুপুরে র্যাবের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংস্থাটির সদর দফতর পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন মন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো র্যাব সদর দপ্তরে যান সালাউদ্দিন আহমদ। সংস্থাটি নিয়ে নানা ধরনের সমালোচনা, নাম পরিবর্তন, আইন পরিবর্তন ইস্যুতে কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তিনি আরও বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হয়, তবে এই নিষেধাজ্ঞা রাজনৈতিক ছিল বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যক্তির দায় বাহিনী নেবে না বলেও জানিয়েছেন তিনি। কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরো প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিতে পারে না। আমরা এখন যার যার নিজস্ব আইনে, সেই প্রতিষ্ঠানের আইনে সেই সমস্ত অফিসারদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য এবং বিচার আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অলরেডি অনুশাসন দিয়েছি। আগামী অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে এনইসি। স্বায়ত্তশাসিত সংস্থার অর্থায়ন মিলিয়ে মোট ব্যয় দাঁড়াবে 3,08,924 কোটি টাকা। সভা শেষে অর্থমন্ত্রী জানিয়েছেন যে আগামী বাজেটে স্পষ্ট হবে অর্থনীতির নতুন দৃষ্টিভঙ্গি। বড় এডিপি হলো বাস্তবায়ন সম্ভব। নানামুখী সংকটে থমকে আছে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড। অর্থের টান এবং দুর্নীতিতে আটকে গেছে সবকিছু। এমন এক অবস্থায় এসেছে বাজেট। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় অনুমোদন পেয়েছে আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেওয়া হয় নানান দিক নির্দেশনা। 2026-27 অর্থ বছরের এডিপির আকার 3 লাখ কোটি টাকা। তবে স্বায়ত্তশাসিত সংস্থা এবং কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন মিলিয়ে মোট ব্যয় 3,08,924 কোটি টাকা। চলতি অর্থ বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে 30%। নিজস্ব অর্থায়ন 1,90,000 কোটি টাকা, আর প্রকল্প ঋণ ও অনুদান ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা। ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, এই ব্যয় বরাদ্দ অর্থনীতিতে আনবে নতুন দৃষ্টিভঙ্গি। এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাতের মধ্যে সবার উপরে পরিবহন ও যোগাযোগ খাত, তারপরই শিক্ষা ও স্বাস্থ্য। প্রকল্প হিসেবে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, তারপর মেট্রো রেলের এমআরটি লাইন 5 এবং মাতারবাড়ি প্রকল্প। এডিপিতে থোক বরাদ্দ রাখা হচ্ছে 1,18,000 কোটি টাকার বেশি। প্রশ্ন ছিল, এত বড় এডিপি বাস্তবায়ন কি সম্ভব? বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে গুরুত্ব পাচ্ছে ইস্তেহার বাস্তবায়নের নানা দিক। দারিদ্র্য বিমোচন, বৈষম্য দূর, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তায় থাকবে বিশেষ নজর। বড় বাজেটে আমরা যাচ্ছি যে এই বিনিয়োগ ছাড়া এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন সহিংসতা মুক্ত করতে চাইলে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে ফয়সালা করতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে সাংবাদিক সংগঠন আরএফইডি নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে
এমন মন্তব্য করেছেন তিনি। ভালো নির্বাচনের সংস্কৃতি নির্মাণে কমিশনের আন্তরিকতার ঘাটতি থাকবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বিগত কমিটির বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। এ সময় বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ বলেন, বর্তমান কমিশন একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার যথাসাধ্য চেষ্টা চালালেও সামনে তাদের অনেক বড় চ্যালেঞ্জ, আর সেটি হলো স্থানীয় সরকার নির্বাচন। কারণ সেখানে প্রতিদ্বন্দ্বিতা গ্রাম ও গোষ্ঠীতে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের সাংবাদিকতার পরিবেশ কখনোই অনুকূলে ছিল না বলেও জানান তিনি। আমার একটি রিপোর্ট যার পছন্দ হবে না তার কাছে আমি খারাপ সাংবাদিক, আবার যার পছন্দ হবে তার কাছে ভালো সাংবাদিক, এভাবেই আমাদেরকে ট্যাগ লাগানো হয়, তকমা দেয়া হয়। এবং আমরা দীর্ঘ সময় ধরে গত 17 বছরও দেখেছি যে এক ধরনের ট্যাগের মধ্য দিয়ে আমরা সাংবাদিকতা করেছি। একজন সাংবাদিক যদি নোটিশ পিরিয়ড দেয় যে আমি অন্য জায়গায় চাকরি করব, নিয়ম অনুযায়ী আমি যেতে চাই, আপনি তারপর থেকে তার বেতনও দিবেন না, বেতন আটকে রাখবেন। আপনাকে আগে সাংবাদিকদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে হবে এবং তারপরে আপনি এই বিধিনিষেধগুলো দিবেন, আমরা সবাই অবশ্যই মেনে নেব। আমন্ত্রিত অতিথিদের মধ্যে সংসদে বিরোধী দলের প্রতিনিধিরা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। অপরদিকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচনের ইতিবাচক দিকগুলোর ব্যাপারেই জোর দেন। আরেকটা গণ অভ্যুত্থান হলে নির্বাচন কমিশন, প্রথমে আমি এটাতে হাত দিব যাতে নির্বাচন কমিশনটা আপাদমস্তক এটা হলো গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করবে, এবং আমার ফার্স্ট টার্গেট হবে এটা। কোয়ালিটেটিভ কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু মোটা দাগে সুষ্ঠু ইলেকশন আমরা বলতে পারছি না বলে দুঃখিত। জনগণের ভাষাটা আমি দেখেছি, জনগণের ইচ্ছার প্রতিফলন আমি দেখেছি। এছাড়াও বিরোধী দলের প্রতিনিধিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেন। লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যদি এর থেকে কোনো বাজে পরিস্থিতি হয় সেটার বিরুদ্ধে আমরা শক্ত হাতে প্রতিবাদ করব। আমরা আঁকা পাকা পথ মাড়িয়ে এতটুকু এসেছি, কিন্তু সুষ্ঠু ইলেকশন ব্যবস্থা ছাড়া এটা কোনোদিন মসৃণ পথ তৈরি করা যাবে না। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর 16 আনা সহযোগিতা প্রয়োজন। আন্তরিকতার ঘাটতি নয়, বরং কমিশনের বোঝার ভুল থাকতে পারে, আর সেই ভুল হলে তা ইচ্ছাকৃত নয় বলেও আশ্বস্ত করেন তিনি। অতীতে দেখা গেছে অনেক মার্ডার হয়, ওই যে খুব কিনলি কন্টেস্টেড হয়, একই ফ্যামিলিতে হয়। এখন দুইবার হাত থেকে যদি দুইজন কন্টেস্ট ক্যান্ডিডেট দাঁড়ায়, তাহলে যে কী হবে এটা আমাদের কারবালা হয়ে যাবে। দলগুলোর নিজেদের মধ্যে এটা বোঝাপড়া করা উচিত যে আমরা স্থানীয় সরকার নির্বাচনে কোনো ঝামেলায় যাব না। আরএফইডির 2026-27 মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন সভাপতি কাজী এমাদউদ্দিন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরামুদ্দৌলা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। স্কুল ফিডিং নিয়ে যমুনা টেলিভিশনের অনুসন্ধানী সংবাদ প্রচারের পর কড়া নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সব অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। বিকেলে মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ঠিকাদারদের তলব করে জরুরি বৈঠক করেছেন প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরও বলেছেন যে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন। অনিয়মকারীদের কার্যাদেশ বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ববি হাজ্জাজ। বলেছেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী খুব দ্রুতই সেই সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রতিমন্ত্রী আরও বলেছেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খাবারে কোনো ধরনের আপোষ করতে দেবেন না। সভায় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্কুল ফিডিং প্রকল্পের পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। আমরা কিছু মিডিয়া রিপোর্ট দেখেছি, আমাদের কাছেও বেশ কিছু আমাদের মন্ত্রণালয়ের কিছু ইনভেস্টিগেশনে কিছু রিপোর্ট এসেছে যে নেতিবাচক কিছু অ্যাক্টিভিটিস চলছে। সেই কারণে আজকে আর্জেন্ট মিটিং ডেকে আমরা বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সিদ্ধান্ত হয়েছে যে আমাদের পিপিআর রুলসের অধীনে কোনো ধরনের সাবকন্ট্রাক্টিং অ্যালাউড না। সো কোনো ধরনের সাবকন্ট্রাক্টিং যদি পাওয়া যায় যে মূল কন্ট্রাক্টর কোনো সাবকন্ট্রাক্ট দিচ্ছে, সেই কন্ট্রাক্ট ইমিডিয়েটলি বাতিল করা হবে। চট্টগ্রামে টাইগার পাসে ফ্লাইওভারের নিচে গ্রাফিতি আঁকা নিয়ে এনসিপি এবং মেয়রের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে এক ধরনের উত্তেজনা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নগরীর লালখান বাজার থেকে টাইগার পাস পর্যন্ত মোতায়েন করা হয়েছে পুলিশ এবং র্যাব। দুপুরের পর টাইগার পাস এলাকাতে এনসিপি নেতাকর্মীরা জড়ো হয়ে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ। এতে উত্তেজনা বাড়ে ওই এলাকাতে। এনসিপি নেতাকর্মীদের দাবি যে ফ্লাইওভারের পিলারে আঁকা জুলাই গ্রাফিতি মুছে দিয়ে
সিটি মেয়র তা বিজ্ঞাপনের জন্য লিজ দিতে চায়, তবে তা অস্বীকার করেছেন মেয়র। তার দাবি যে পুনরায় অঙ্কন করতে মূলত পুরনো গ্রাফিতে মুছে দেওয়া হয়েছে। এদিকে দিনভর উত্তেজনার পর সন্ধ্যার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংলগ্ন ফ্লাইওভারের পিলারে একযোগে গ্রাফিতি অঙ্কন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দল। পরে মেয়র ডক্টর শাহাদাত হোসেন গ্রাফিতি অঙ্কন কার্যক্রম পরিদর্শনে আসেন, নিজেও গ্রাফিতি আঁকেন। সুন্দরবনের বন কর্মকর্তার গুলিতে এক জেলে নিহতের অভিযোগ উঠেছে। প্রতিবাদে সাতক্ষীরায় বন বিভাগের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন জেলে এবং বাওয়ালিরা। এক পর্যায়ে ভাঙচুরও চালানো হয়েছে সেখানে। এতে আহত হয়েছেন 5 জন বন কর্মী। নিহত আমিনুর রহমানের বাড়ি সাতক্ষীরার গাবুরা ইউনিয়নে। তার সাথে থাকা জেলেরা জানিয়েছেন যে সুন্দরবনের খুলনা রেঞ্জের হেলাতলি খালে সকালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় বন বিভাগের খুলনার স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের ডাক দেন। অভিযোগ, জেলেরা কাছে না গেলে নলিয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান জেলে আমিনুর। মরদেহ নিয়ে দুপুরে সাতক্ষীরা উপকূলে পৌঁছান জেলেরা। পরে বন বিভাগের কার্যালয় ঘেরাও করেন বিক্ষুব্ধ জেলে এবং বাওয়ালিরা। এ সময় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে আমিনুর ঠিক কিভাবে মারা গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। গাজীপুরের ঢাকা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে আন্দোলন অব্যাহত রয়েছে। 3 দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। ব্লকেট কর্মসূচির কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। আন্দোলনকারীদের 3 দফা দাবির মধ্যে রয়েছে নতুন ভিসির নিয়োগ বাতিল করে ডুয়েটের শিক্ষকদের মধ্যে থেকে কাউকে উপাচার্য নিয়োগ করতে হবে। রোববারের সংঘর্ষে যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং হামলাকারীদের ছাত্রত্ব বাতিল করা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এখান থেকে। এদিকে রোববারের সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা 200 থেকে 250 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের সালিশ বৈঠকে বিরোধকে কেন্দ্র করে আটকে রেখে হামলার অভিযোগ উঠেছে আইনজীবীদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছে 7 জন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ যে একটি মামলা বাদী এবং বিবাদী পক্ষকে সালিশের মাধ্যমে সুরাহা করতে 2 পক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছে আদালত। তারই প্রেক্ষিতে রবিবার সালিশের আয়োজন করা হয়। সেখানেই এক পর্যায়ে 2 পক্ষের বিরোধ সৃষ্টি হলে ইমাম হাসান বারু নামের একজনকে মারধর করে আইনজীবী এবং তাদের সহকারীরা। এ সময় বারুর ছেলে সহ কয়েকজন বাঁচাতে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। প্রায় 4.5 ঘন্টা অবরুদ্ধ রাখার পর রাতেই পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আইনজীবীদের দাবি, সালিশে বহিরাগতরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আইনজীবীদের উপরও হামলা চালানো হয়। সে সময় তরুণ কিছু আইনজীবীও মারধর করেন। আমার আব্বুকে ওদের একটা হচ্ছে নেম প্লেট থাকে যে 3 কোনা টাইপের, ওই নেম প্লেট দিয়ে দেখে আমার বাবার মাথার এই জায়গাটাতে মেরে দিয়েছে। আব্বুর মাথার এই জায়গা থেকে তাই রক্ত বের হচ্ছে। আমাকে হলো মারতে শুরু করে, আর মারতে শুরু করার পরে আপনার আব্বু আমার এসে একটু বাধা দেওয়ার কারণে আব্বুকে আমার মারধর করে। ওই পর্যায়ে আমার ছোট ভাই এসে দেখে যে এই করছে অকমের রনির নেতৃত্বে এই মারধরটা হয়েছে। আর অন্য অন্য উকিল স্টাফ এরকম সবকে নিয়ে পিয়নগুলো নিয়ে মারপিট হয়েছে। জেলা প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত করা হয়েছে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটি। 12 ঘন্টা পর চালু হয়েছে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল। এর আগে সকাল থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। উপায় না পেয়ে অনেকে বিকল্প পথে গন্তব্যে যান। শ্রমিকরা জানিয়েছেন যে গতকাল কেন্দ্র থেকে রফিকুল ইসলামকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 21 সদস্যের জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে, কিন্তু এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে শ্রমিকদের একাংশ। এই নিয়ে সোমবার সকাল থেকে তারা সকল রুটে বাস চলাচলে বন্ধের ঘোষণা দিয়েছিল। প্রবাসীদের রেমিটেন্স পাঠানো আরও সহজ করতে নতুন সেবা চালু করেছে জনতা ব্যাংক। এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে থাকা বাংলাদেশিরা ব্যাংকটির 4টি শাখা থেকে সরাসরি বিকাশ ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। রোববার জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সেবার উদ্বোধন করেছেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারাও। ব্যাংকটির আবুধাবি, আল আইন, শারজা এবং দুবাই শাখা থেকে স্বল্প খরচে ছুটির দিন সহ সপ্তাহের সব দিনই তাৎক্ষণিকভাবে দেশে রেমিটেন্স পাঠানো যাবে। জনতা ব্যাংক এবং বিকাশের যৌথ উদ্যোগে চালু হওয়া এই সেবার মাধ্যমে প্রবাসীদের অর্থ পাঠানো আরও সহজ হবে বলে জানানো হয়েছে। প্রকাশিত হয়েছে কবি এবং সাংবাদিক এহসান মাহমুদ এর আদিবাসী প্রেমিকার মুখ, দ্য পোর্ট্রেট অফ অ্যান অ্যানিভার্সি বিলভড শিরোনামের দ্বিভাষিক কবিতার বই। বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে এই প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত এই বইয়ে 40টি কবিতা স্থান পেয়েছে, যার মাধ্যমে কবি আদিবাসী প্রেমিকার অবয়বের মাধ্যমে পাহাড়ি জনপদের দুঃখ, কষ্ট, ভালোবাসা, সংগ্রাম সহ নানা গল্প তুলে ধরেছেন ছন্দের বুননে। প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হিসেবে সেখানে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সহ আরও অনেকে। বাংলাদেশে কেমন হওয়া উচিত সেই লড়াইয়ের শুরুর দিকটা, বাংলাদেশ জন্মের প্রথম দিকে যে একটা আক্ষেপ ছিল, আমি শুধু সেটা মনে করিয়ে দেওয়ার জন্য এই পার্বত্য চট্টগ্রাম ইস্যু এবং এই আদিবাসী ইস্যু, সেজন্য আমার এই যে এই বইটি আমি আবার নতুন করে আমার এই বন্ধুবর অনুবাদক, তিনি এটি যত্ন নিয়ে অনুবাদ করেছেন। এই ছিল সব খবর আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।